আপনি ওই ক্রোনোলজিটা বুঝতে পারলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে রাষ্ট্র, তার ব্যবসা, তার পলিটিক্যাল ইকোনমি একটা মানুষকে, একটা জনগোষ্ঠীকে খতম করে দেয়, এবং খতম করার জন্য তারা যথেষ্ট। এই যুগের একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন যে পৃথিবী সর্বনাশের পথে চলেছে, কেননা আমরা নিজেদের ধ্বংস করছি। বলছেন আমাদের বাঁচার একমাত্র উপায় হলো আদিবাসীদের জ্ঞান ভান্ডারের দিকে ফিরে যাওয়া, সেই অনুযায়ী জীবনযাপন করা। যদি আমরা সেটা করতে পারি আমরা বাঁচব, না হলে আমরা মরব, পৃথিবী থেকে সঙ্গে নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা। আপনারা সবাই জানেন আজ ভারতের ৭৬তম সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তৎকালীন যে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের হাতে তুলে দিয়েছিলেন ভারতের সংবিধান। আপনারা জানেন তৎকালীন ভারত সরকার এই ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে স্বীকৃতি দেয়নি। আম্বেদকরবাদী সংগঠনগুলির দীর্ঘ লড়াইয়ের ফলে ২০১৫ সালে ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় সরকার। সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাতে রয়েছে যে আমরা ভারতের জনগণ আমাদের কল্যাণের জন্য আমাদের হাতে তুলে দিচ্ছি এই সংবিধান। আমরা আমাদের প্রতিনিধিদের দিয়ে এই দেশটাকে একটা কল্যাণকারী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। দুঃখের বিষয় যে ৭৬ বছর পরেও কল্যাণকারী রাষ্ট্র অধুরা থেকে গেছে। প্রাথমিক শিক্ষার ভিত একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে ১% মানুষের হাতে। ক্ষুধা সূচকে একেবারে নিচে নেমে গেছে ভারত, এমনকি বাংলাদেশের থেকেও নিচে নেমে গেছে। ধর্মীয় হানাহানি, জাতি দাঙ্গা, এমন ভয়াবহ পরিণতি তৈরি হয়েছে, সেখানে মণিপুর জ্বলছে, সম্বল জ্বলছে, ভাষণবাজি শোনা যাচ্ছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আজ এই বিষয় নিয়েই আপনাদের মধ্যে আলোচনা করতে এসেছেন নৃতাত্ত্বিক কাঞ্চন মুখোপাধ্যায় এবং আরেকজন নৃতাত্ত্বিক আমাদের ভাই, এখন নর্থ ইস্টে রয়েছেন, ইন্দ্রনীল বিশ্বাস। এই ভারতের সংবিধানে মানুষের যে স্বতন্ত্রতার কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা মানুষের ভাষা, সংস্কৃতি এবং তাদের যে জীবন শৈলী, সেই শৈলীটাকে তারা অক্ষুণ্ণ রাখবে। আর সেই কারণেই এখানকার যে আদিবাসী মূল নিবাসীদের কথা বলা হয়, এসসি এসটিরা কিছু আলাদা সুযোগ পেয়েছে। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের পরিধান, তাদের খাদ্য ইত্যাদি রক্ষা করার জন্য এই যে পঞ্চম তপশিল এবং ষষ্ঠ তপশিলে কিছু মানুষকে আলাদা করে সুবিধা দেওয়া হলো, এটার কি কোনো দরকার ছিল? আরেকটি বিষয় আমি সংযোজন করতে চাই কাঞ্চনদা, যে আমাদের বনাঞ্চলগুলোতে বেশ কিছু ভালো আইন তৈরি হয়েছিল। একটা হচ্ছে টেনেন্সি অ্যাক্ট, পাশাপাশি হচ্ছে কাস্টমারি ল। আমি একটু পেছনের ইতিহাসটা বলি। সেটা হচ্ছে যে ওই রুটি সেকার আগে তো আটা মাখা রুটি বেলার একটা পর্ব থাকে। তো আমরা সংবিধানে এই যে বিশেষ কতগুলো প্রভিশন পাচ্ছি, সুযোগ সুবিধে আমি বলবো না, কতগুলো প্রভিশন আলাদাভাবে পাচ্ছি, এরও কতগুলো ঐতিহাসিক কারণ আছে। আমি আমার একটা পুরনো লেখা খুঁজে বার করলাম। সেটা হচ্ছে যে ১৯২৮ সাল জওহরলাল নেহেরু সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করছেন। তিনি গেছেন তার পার্টির তরফ থেকে, এবং সেখানে গিয়ে তারা, ও দেশে ট্রাইব বলে কোনো শব্দ নেই, এথনিক মাইনরিটি বা মাইনরিটি ন্যাশনাল। ১৯১৭ সালে অর্থাৎ রুশ বিপ্লবের ঠিক পরে পরে কতগুলো পলিসি তৈরি করা হয়েছিল, অর্থাৎ সেই লেনিনের সময়, যেখানে বলা আছে যে এই মাইনরিটিদের সম্পর্কে
সোভিয়েতের দৃষ্টিভঙ্গি কি হবে। নেহেরু সেটা 1928 সালে তার একটা লেখায় কোট করছেন, আমি একটু পড়ে শোনাই। উনি লিখছেন, ইকুয়ালিটি অ্যান্ড সোভারেন্টি অফ দ্য পিপল অফ রাশিয়া। ঠিক আছে, সকলে সমান, কেউ বিশেষ সুবিধে পাচ্ছে না। অর্থাৎ তুমি রাশিয়াতে এত বছর ধরে যার রাজত্ব চালিয়েছে, বিশাল একটা রাষ্ট্র তৈরি করেছে, একটা সাম্রাজ্য তৈরি করেছে, তার মানে এই নয় যে মাইনরিটি যখন তোমার সঙ্গে যোগ দেবে তাকে তুমি একটা নিচু দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিকত্ব দেবে না, দেবে, সবাই সমান। এবং সোভারেন্টি, সকলে স্বতন্ত্র, অর্থাৎ তার নিজস্ব মানে স্বায়ত্ত শাসনের অধিকার, এটা মেনে নেওয়া হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আমি কি করবো সেটা আমি ঠিক করব, এবং সেটা কতদূর পর্যন্ত, ইভেন টু সেপারেশন অ্যান্ড ফরমেশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, যদি তারা মনে করে তারা আলাদা হয়ে যেতে পারে এবং সভারেন স্টেট তৈরি করতে পারে। এটা রাশিয়া বলছে, রাশিয়াই বলছে 1917 সালে। ভাবা যায় রাশিয়া এই বিশাল জাতিরাষ্ট্র হয়ে ওঠেনি, তখন সে এগুলো প্রমিস করছে তার পলিসির মধ্যে। ঠিক। আচ্ছা, abolition of all and every kind of national, racial and religious privileges, ওই রাজার লোক যা সুবিধে পায়, রাশিয়ান বলে তুমি যে সুবিধে পাও সেটা আর থাকবে না। তোমার যা সুবিধে একেবারে প্রান্তীয় অঞ্চলে থাকা একটি মাইনরিটির একই সুবিধে, বাকি সুবিধে পাবে না। ফ্রি ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল মাইনরিটিস অ্যান্ড এথনোগ্রাফিক গ্রুপস। নেহেরু এটা তার একটা প্রবন্ধে কোট করছেন যে সোভিয়েত ইউনিয়নের এইটা হচ্ছে পলিসি মাইনরিটি সম্পর্কে, এবং ভারত যখন স্বাধীন হবে, একদম এই ভাষায়, ভারত যখন স্বাধীন হবে এবং তার ট্রাইবাল পলিসি তৈরি করবে, তখন আমাদের এই লাইন অনুসরণ করতে হবে। বাহ, ঠিক আছে, এইটা হলো। পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন একটি প্রবল শক্তিশালী রাষ্ট্র হয়ে গেল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এরা যখন সত্যি সেপারেশন চাইছে তখন সেখানে সৈন্য ঢুকে যাচ্ছে, জাতি দাঙ্গা হচ্ছে। ভারতে সেই অবস্থা না এলেও ভারত কখনোই কিন্তু ওই সভারেনিটির রাইট মেনে নিল না, এইটা মাথায় রাখতে হবে। এবং পরবর্তীকালে মানে আমাদের যেটা পঞ্চশীল যেটাকে বলা হয়, যে 5 পয়েন্ট ট্রাইবাল পলিসি, নেহেরু যেটা লিখলেন এলউইনের বইয়ের মুখবন্ধ, এইটার ভিত্তি কিন্তু 1952 সালের একটা কনফারেন্স। সেই কনফারেন্সটা হচ্ছে সারা দেশ জুড়ে সেটা করা হয়েছিল, সেটা হচ্ছে 1952 শিডিউল ট্রাইব কনফারেন্স। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের ডাকা হলো, আলোচনা করা হলো, এবং তারপরে সেখানে কতগুলো রেজলিউশন নেওয়া হলো, সেটা আমি আর পড়ছি না। কিন্তু ওই ট্রাইবাল পঞ্চশীল যাকে বলা হয়, আদিবাসী পঞ্চশীল, সেটা কিন্তু ওই কনফারেন্সের রেজলিউশনের উপরে ভিত্তি করে রচনা। ওটা কারুর নিজস্ব সম্পত্তি নয় যে কারুর মাথা থেকে বেরিয়েছে, এটা সবাই মিলেই ঠিক করা হয়েছিল। কিন্তু সেখানে পরবর্তীকালে সেটা মানা হবে কি হবে না সেটা তো একটা অন্য প্রশ্ন। এবার এই অ্যাক্সেশনের প্রশ্নে যাচ্ছি, যে যখন ইন্ডিয়ান ইউনিয়ন এই এলাকাগুলোয় ঢুকছে তখন কতগুলো সুবিধে তাকে দিতে হবে, কেননা সে এতদিন পর্যন্ত স্বায়ত্ত শাসন পেয়েছে। দেওয়া হলো 2টি রাজ্যকে, একটি আসাম, একটি ত্রিপুরা। পরবর্তীকালে আসাম যখন ভেঙে গেল তখন মেঘালয়, জয়ন্তিয়া, খাসি, গারো হিলসে আগে থেকেই 6 শিডিউল চালু ছিল, ফলে ওটা চালু থাকলো। ত্রিপুরার
কিছু অঞ্চলে চালু থাকলো, এবং মিজোরামে লুসাই হিলসে, ওটার একটা জেলা ছিল লুসাই হিলস ডিস্ট্রিক্ট, সেখানে এটা চালু থাকলো। এইটা চালু থাকলো এবং তাতে বেশ কিছু জনজাতি তাতে বেশ কিছু সুবিধে পেলেন। এইবার ওইটাতে আসছি, শরদিন্দু যে প্রশ্নটা করছিল কাস্টমারি ল ইত্যাদি। যেহেতু ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, পুরো কথাটা হচ্ছে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অথবা অটোনোমাস রিজিয়নাল কাউন্সিল, দু ধরনের কাউন্সিল হয়। তারা যখন শাসন করবেন, প্রশাসন চালাবেন, তখন নিয়ম কি হবে, কোন আইনে, তখন এইটা বলা হলো সেটা হচ্ছে কাস্টমারি ল পুনরুদ্ধার করো, সেগুলো মুখে মুখে চলে এসেছে সেগুলো লিপিবদ্ধ করো। এবং সেটা করা শুরু হলো, গৌহাটি হাইকোর্টের অধীনে একটা ল রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হলো, যেখানে এই জনজাতীয় বয়স্ক মানুষ, নেতা, জ্ঞান বৃদ্ধ যাদের আমরা বলি, এবং অ্যানথ্রোপোলজিস্ট এবং উকিল ইত্যাদি অনেকে মিলে, প্রশাসক, সবাই মিলে বসে কাস্টমারি ল লিপিবদ্ধ করা শুরু করলেন, এবং একটা একটা করে বই ছাপা হতে লাগলো, এক একটি জনজাতি এক একটি রাজ্য ধরে। এখানে ওই যেটা বলছিলাম যে সবাই সব সুবিধাটা পেল না, এবং যারা পেল তাদেরও কতগুলো মানে ওই সিঁধ কেটে রাখা হলো, গর্ত, যেখান দিয়ে চোর ঢুকতে পারে। সেটার পরে আসছি। এবার পঞ্চম শিডিউল যেটা করা হলো, সে তাতে কিন্তু স্বায়ত্ত শাসনের অধিকার নেই। পঞ্চম শিডিউলের প্রভিশন যদি মন দিয়ে পড়া হয় তাহলে দেখা যাবে যে ক্ষমতা গভর্নরের হাতে। গভর্নর দেখাশুনো করবেন, মানে তিনি হেড করবেন, চেয়ার করবেন একটা সভার, সেইটা হচ্ছে একটা অ্যাডভাইজারি কাউন্সিল। তাদের কাজ শুধুমাত্র উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া গভর্নরকে, এবং তাতে ম্যাক্সিমাম এক একটা অঞ্চলে, যেখানে ফিফথ শিডিউল এরিয়া আছে, ম্যাক্সিমাম 30 জন সদস্য, তার মধ্যে ম্যাক্সিমাম 4 জন সদস্য গভর্নরের মনোনীত, আর 26 জন তারা ইলেকশনে জিতে আসছেন, এবং এদের হাতে কোনো স্বায়ত্ত শাসনের অধিকার নেই। যা করবেন গভর্নর করবেন, এবং গভর্নর ঠিক করবেন যে যে সমস্ত আইন প্রণয়ন করা হচ্ছে, এমনকি সেটা পার্লামেন্টেও যদি হয়, সেটা ওই ফিফথ শিডিউল এরিয়ায় চালু করা হবে কি হবে না, সেটা গভর্নর ঠিক করবেন। এই অ্যাডভাইজারি কাউন্সিল কেবলমাত্র তাকে পরামর্শ দিতে পারেন যে এটা করা উচিত কি উচিত না, তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। এইবার আমরা ওই প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন। ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে মাটির তলায় মিনারেল পাওয়া গেছে বলে যদি জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়, কয়েকশো স্কোয়ার কিলোমিটার এলাকা যদি সাফ করে দেওয়া হয়, ফিফথ শিডিউল সেটা আটকাতে পারে না, কেননা গভর্নর ঠিক করেছেন। গভর্নর ওদের অ্যাডভাইস নিয়েছেন এবং তারপরে ঠিক করেছেন যে না, এটা করা যেতে পারে। বোঝা গেল, এটা একটা ইকোনমিক পার্ট। অন্যান্য যেসব ব্যাপার আছে, যেমন সিক্স শিডিউল এরিয়ায় বলা হচ্ছে যে তার ভাষায় লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, তার কাস্টমারি ল তাকে শেখাতে হবে, ফিফথ শিডিউল এরিয়ায় এগুলো গভর্নর ঠিক করবেন, করতে পারেন নাও করতে পারেন। অতএব এক্সিকিউটিভ পাওয়ার এই অ্যাডভাইজারি কমিটির নেই, কাউন্সিলের নেই। তাহলে তো একেবারেই অর্নামেন্টাল, একেবারেই অর্নামেন্টাল। অনেকটা তাই। হাসদেও জঙ্গল হচ্ছে তার প্রমাণ। এবং আজকে মণিপুরে যা হচ্ছে সেটাও তার প্রমাণ, কিন্তু মণিপুরে ফিফথ শিডিউল এরিয়াও নেই, সিক্স শিডিউল এরিয়াও নেই। একদম তাই, একদম তাই। নর্থ ইস্টে কেবলমাত্র 3টে স্টেটে সিক্স শিডিউল এরিয়া আছে, আর নর্থ ইস্টের বাইরে বাকি ভারতে ওই 6-7টা কি খুব হলে 8টা স্টেটে ফিফথ শিডিউল এরিয়া আছে, যে সেটা হচ্ছে ট্রাইবাল পপুলেশনের সঙ্গে অনুপাত দেখে সেইগুলো দেওয়া হয়েছে। এই এবার
আমি যদি 6 শিডিউল এরিয়াতেও আসি, 6 শিডিউল এরিয়ায় ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তো প্রশাসন চালাচ্ছে। ঠিক। এবার আমি যদি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে রাজি করাতে পারি যে এখানে যদি খনি তৈরি করা হয় তাতে কিন্তু ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা মেম্বার তাদের খুব লাভ হবে, জনগণের কি হবে ছেড়ে দেওয়া যাক, ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বারদের খুব লাভ হবে। তাদের এক একটা এক্সিকিউটিভ কমিটির মেম্বার তারা হতে পারবে, তারা লালবাতির গাড়ি চড়তে পারবে, ইত্যাদি ইত্যাদি। যদি আমি বোঝাতে পারি তাহলে একটি 6 শিডিউল এরিয়া জয়ন্তিয়া হিলস, সেখানে বছরের পর বছর ধরে কয়লা তোলা হয়েছে, এবং যেহেতু 6 শিডিউল এরিয়া সেখানে এই পুরো বিষয়টা করেছে যে জমির মালিক সে, বাকি ভারতে করতে পারে না। খনিজ পদার্থের ওপরে জমির মালিকের কোনো অধিকার নেই, ওটা সরকারের। মাটির ওপরে আমি চাষ করতে পারি, কিন্তু মাটির তলায় কি আছে ওটা সরকারের, এবং সরকার সেটা তুলতে পারে। এবার 6 শিডিউল এরিয়ায় জয়ন্তিয়া হিলস বছরের পর বছর লো গ্রেড কয়লা তুলে সে আসামকে বেচেছে, আসামের কলকারখানা তাইতে চলেছে। সে কয়লারও খুব বেশি দাম নয়, কিন্তু সস্তা বলে আসামের যত কলকারখানা সেগুলো ওটাই খুব সালফার রিচ, ওতে টেম্পারেচার বেশি তোলা যায় না, ইত্যাদি ইত্যাদি। সেই কয়লা কিনেছে। পরবর্তীকালে গ্রিন ট্রাইব্যুনাল সেইটা খানিক খানিক চেক করেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যদি আমি এই কটা লোককে বুঝিয়ে ফেলতে পারি, যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি আর সর্বোচ্চ বৃষ্টিপাত এলাকা নয়, সেটা ওখান থেকে শিফট করে গেছে, এবং তার কারণটা কিন্তু চেরাপুঞ্জি গেলে বোঝা যায়, জঙ্গলটা নেই। জঙ্গল কেন নেই? আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন জঙ্গল নেই, বললো তো সিএম ঠিক করেছে। সিএম হচ্ছে ওদের যেটা ট্রাইবাল কাউন্সিল, একটা স্থানীয় আঞ্চলিক ট্রাইবাল কাউন্সিল, তার হেড যে, অন্যরা বাইরে থেকে গিয়ে সেটা অনুবাদ করে সিএম মানে রাজা। না, সিএম মানে রাজা নয়। সিএম হচ্ছে এই যে কাউন্সিল যেটা আছে সেটা যিনি হেড করেন, কিন্তু তিনি সকলের সঙ্গে পরামর্শ করে, কাউন্সিল মেম্বার যারা তাদের সঙ্গে পরামর্শ করে তবে তিনি সিদ্ধান্ত নেন। এবার সিএম সিদ্ধান্ত নিয়েছেন বা সিএম এর কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে জঙ্গল কাটলে আমাদের অনেক টাকা রোজগার হবে, সেই টাকা দিয়ে আমরা অনেক উন্নয়নের কাজ করব, কাটো জঙ্গল। তাও কেউ পারে না একে থামাতে। এইটা 6 শিডিউলের প্রভিশন, মানে সেটা যেমন একদিকে ভালো দিক আছে, অন্য দিক দিয়ে কিন্তু চূড়ান্ত সর্বনাশ করা যায়। ঠিক ঠিক। এবার এই যে মিনিমাম প্রোটেকশনটা, সেই প্রোটেকশনটা অনেক জায়গায় নেই। আমি এবার আরেকটা জিনিস খালি জুড়বো এটার সঙ্গে, সেটা হচ্ছে যে এর বাজার দর। আজকে কনভেনশনাল ব্যাটারি উঠে গেছে, এখন ছোট মাপের যে ব্যাটারি, যেগুলো আমরা মোবাইল ফোন থেকে শুরু করে যে কোনো মোবাইল ডিভাইসে ব্যবহার করছি, তার মূল উপাদানটা হচ্ছে লিথিয়াম। এবং লিথিয়ামের খনি নিয়ে একটা লড়াই সারা পৃথিবী ব্যাপী চলছে, এবং চায়না যে এই লড়াইতে বেশ খানিকটা এগিয়ে আছে তার কারণ হচ্ছে তার হাতে অনেকটা লিথিয়াম আছে। ফলে ওই লিথিয়াম ব্যবহার করে তৈরি ব্যাটারি সারা পৃথিবী চায়নার থেকে কেনে। আমার হাতে যদি লিথিয়াম এসে যায়, আমি ওই বাজারে টক্কর দেব। ঠিক আছে, এইবার এখানে একটা কর্পোরেটিও চালাকি আছে। সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই ব্যাটারি এবং এর ভিত্তিতে যে ডিভাইস গুলো তৈরি হয় এগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, কোনো পরিবেশ দূষণ হচ্ছে না। এর আগে সেই বড় ব্যাটারি শীষে দিয়ে তৈরি বা জেনারেটর চালিয়ে ফসিল তেল পুড়িয়ে আমি ইলেকট্রিসিটি তৈরি করছি, তবে আমার মেশিন চলছে, এগুলো সব পরিবেশ দূষণ করছে। লিথিয়াম ব্যাটারি দেখো কি স্বচ্ছ, কি পরিষ্কার, এতে কোনো পরিবেশ দূষণ হয় না। ঠিক, আচ্ছা, এইটা হচ্ছে কর্পোরেটিও চালাকি। সেটা হচ্ছে যে ওই আগে এক সময় আমাদের বলা হতো যে শহরে ট্রাম চলছে, তারপরে সারা দেশ জুড়ে ইলেকট্রিক ট্রেন চলছে, এতে পরিবেশ দূষণ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই চালাবার জন্য যে এনার্জিটা আসছে, তারে আসছে, কোথাও একটা তো জেনারেশন হচ্ছে।
সেই জায়গায় কি হচ্ছে? ঠিক, যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে কি হচ্ছে? আমি কি দূষণ বন্ধ করতে পারলাম? আমি দূষণটাকে লোকালাইজ করে দিলাম। সারা দেশে ধোঁয়া না করে আমি একটা জায়গা বেছে নিলাম হিন্টারল্যান্ড, যেখানে ইন্তার ধোঁয়া তৈরি করো। লিথিয়ামের গল্পটা হচ্ছে তাই। এই খানিকটা ওই তেল ব্যবসায়ীদের মতো তেলের পাইপলাইন পাতা হবে, এবং এই জিনিস রিপিটেডলি এসেছে খবরে, এবং এর ওপরে হলিউড ছবি তৈরি করেছে। সেটা হচ্ছে আমেরিকান তেল কোম্পানি আফ্রিকায় তাদের পাইপলাইন পাতবে। এবার সেই পাইপলাইন পাতার জন্য তারা জমি দখল করছে এবং সেইখানে বাধা দিচ্ছে স্থানীয় মানুষ। এবার এই পুরো ব্যাপারটাই ঘটছে একেবারে প্রাইভেট কোম্পানি দ্বারা, কর্পোরেট, বিশাল বিশাল কর্পোরেট যারা সামনে আসে না কিন্তু যা করার তাই করে, তারা এবার তাদের ভাড়াটে সৈন্য পাঠাচ্ছে এবং ওই পাইপলাইনের রাস্তা ধরে যতগুলো গ্রাম, সেই গ্রামগুলো উচ্ছেদ হয়ে যাচ্ছে। যারা বাধা দিচ্ছে তারা মারা পড়ছে, একেবারে গণহত্যা পর্যন্ত হচ্ছে। কিন্তু জমি খালি হয়ে যাচ্ছে, পাইপলাইন পাতা হচ্ছে। ঠিক, লিথিয়ামে পাইপলাইন লাগে না, আরো সুবিধে, ফলে চোখে পড়ে কম যে কি অ্যাকচুয়ালি হচ্ছে একটার পর একটা। এবার একটা অন্য প্রশ্ন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে, ধরা যাক দিল্লির কেন্দ্রস্থলে কিছু জিওলজিস্ট আমাদের বললেন ঠিক এর নিচে কয়লা পাওয়া যাবে, আমরা দিল্লিতে উচ্ছেদ নোটিশ দেব যে এখানে বাড়িঘর খালি করো, আমরা এখন খুঁড়ে কয়লা বার করব। কোথায় করা হচ্ছে? ঠিক সেই ওই একটু আগে ইন্দ্র যেটা বলছিল জিওপলিটিক্স এর কথা, এখানে একটা জিওপলিটিক্স এবং এথনোপলিটিক্স এর ব্যাপার আছে। কোন অঞ্চলে করা হচ্ছে, কাদের উচ্ছেদ করা হচ্ছে। একেবারে তাই। মাধব গ্যাডগিল যাদের বলেছেন ইকোলজিক্যাল রেফিউজি, ইংরেজরা কাঠের জন্য জঙ্গল কাটতে শুরু করলো। 1910 সালে এক সাহেব বলছেন, ঝাড়গ্রাম অঞ্চলের কথা বলছেন, যে ওই অঞ্চলের কাঠে, ওই অঞ্চলের জঙ্গলের কাঠে কলকাতা শহর তৈরি হয়েছে। তার ইকোলজিক্যাল কস্ট, শহর কলকাতা তৈরি হচ্ছে 1910 সালে, আর তার ইকোলজিক্যাল কস্ট বিয়ার করছে ঝাড়গ্রাম। এবং সেইখানে এই জঙ্গল কাটার ফলে যারা উদ্বাস্তু হচ্ছে, ছিন্নমূল হচ্ছে, তারা হচ্ছে ইকোলজিক্যাল রেফিউজি। এবার হিসেবটা, মাধব গ্যাডগিলের হিসেবটা হচ্ছে, আমি ওই যে কস্টের কথা আসছিল না, সেই প্রসঙ্গে বলছি। মাধব গ্যাডগিল বলছেন যে প্রতি 5 জন ভারতীয়র মধ্যে একজন হচ্ছে ইকোলজিক্যাল রেফিউজি, কোনো না কোনো সময় সে বা তার পূর্বপুরুষ উচ্ছেদ হয়েছে উন্নয়নের নামে। এবং এই যারা উচ্ছেদ হয়েছে তাদের অর্ধেকের বেশি হচ্ছে জনজাতি, ট্রাইবস। কেন? গল্পটা কি, অঙ্কটা কি? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। ইন্দ্রনীল, কাঞ্চনদার আলোচনাতে পরিষ্কার হয়ে গেল যে এই সমস্ত কিছুর মধ্যেই এই যে জাতি দাঙ্গা দেখছি জ্বলছে, সম্বল জ্বলছে, মণিপুর জ্বলছে, তার মধ্যে রয়েছে একটা ব্যবসায়িক চক্রান্ত। যে মুহূর্তে জিওলজিস্টরা, ভূতাত্ত্বিকরা বলেছে যে ওই পাহাড়গুলো দখল করতে হবে, তাহলে সেখানে পাম তেলের চাষ করা যাবে, আর ওর ভেতরে রয়েছে মিনারেলস। অর্থাৎ কাঞ্চনদার যেটা বললেন যে 5th শিডিউল হোক আর 6th শিডিউল হোক, যদি সরকার বলে দেয় যে ওর ভেতরে রয়েছে মিনারেলস, তবে সেটা তো হাতছাড়া হয়ে যায় এই মানুষগুলোর কাছে। তাহলে মানুষগুলোর স্বায়ত্ত শাসন, যারা আদিবাসী, যাদের এতদিন ধরে ওই সমস্ত কিছু বনভূমি রক্ষা করেছে, প্রকৃতিকে রক্ষা করেছে, সরকারি নীতির জন্য, যেখানে ভারত রাষ্ট্র কল্যাণকারী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছে সংবিধানে, সেখানে কল্যাণকারী রাষ্ট্র গঠন হচ্ছে না একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে এই সমস্ত যারা বানিয়া, সেই বানিয়াদের জন্য। আমার খুব পছন্দ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই শব্দটা, ক্রোনোলজি। এই জাতিসত্তার যে প্রশ্নটা আমরা অবজ্ঞাই করেছি। এইবার
বলি, কাঞ্চনদা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে আমরা যখন ইউনিফিকেশন হবে, আমরা যখন সংবিধান তৈরি হবে, তখন আমাদের রাষ্ট্রের যে জনজাতিগুলোকে আমরা কিভাবে দেখব। তিনি নেহেরুর চিঠি এবং সেইটা নিয়ে ভাবনা নিয়ে বলছেন। ইউনিফর্মিটি মানে আমি বাংলায়, আমি বাঙালি, আমার মতো বাঙাল মানে আমার মতো হতে হবে গাড়োয়ালিকে, আমার মতো হতে হবে এদের খাসিকে, জয়ন্তিয়াকে, মানে মেইতি, কুকি, সবাইকে। ইউনিফর্মিটি শব্দটার এই যে অর্থ, এইখানেই হচ্ছে সবচাইতে বড় ভূ রাজনৈতিক প্রশ্ন। নাম্বার ওয়ান, আপনার এইখানেই একজন বাংলাদেশ থেকে লিখছিলেন, তারা বাংলাদেশকেও ছাড়কার করে দিয়েছে। প্রথম কথা, যিনি লিখছিলেন তিনি বাংলার ইতিহাসটা জানেন না। প্রথম কথাটা এই কারণে জানেন না, আমাকে যদি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হয়, এই মানুষগুলো যদি না থাকতো আজকে আমাদের কৃষি থাকতো না। এই মানুষগুলো আছে বলেই আমরা নিরাপদে আছি। একটা কিন্তু ওই জিও পলিটিক্সের এটাও একটা শর্ত যে এই মানুষগুলো রয়েছে। পার্বত্য চট্টগ্রাম যেটা নিয়ে ওনাদের বাংলাদেশের খুব সমস্যা হচ্ছে, মণিপুরের বেশ কিছু জনগোষ্ঠী, মণিপুর, মেঘালয়, মিজোরামের বেশ কিছু জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন পার্বত্য এলাকায় আছেন। তার কারণটা হচ্ছে একটা সময়ে বাংলার সঙ্গে এখনকার যে বাংলার ভৌগোলিক পরিবেশ, এর সঙ্গে আমাদের আদান প্রদান ছিল। আপনি ওই ক্রোনোলজিটা বুঝতে পারলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে রাষ্ট্র, তার ব্যবসা, তার পলিটিক্যাল ইকোনমি একটা মানুষকে, একটা জনগোষ্ঠীকে খতম করে দেয়, এবং খতম করার জন্য তারা যথেষ্ট। আপনি যেগুলো বললেন আমরা একেবারে বাস্তবিক ক্ষেত্রে দেখেছি। এই ইন্দ্রনীল এক্ষুনি যেটা বলল যে এই মানুষগুলো যদি না থাকে, জল, জঙ্গল, জমি, কৃষি রক্ষা করার কেউ নেই। আমরা দেখেছি, পশ্চিমবঙ্গেই দেখতে পাচ্ছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছি যে বেদান্ত কি নিয়ে কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমরা এই অযোধ্যা বরু বাঁচাও আন্দোলনের সঙ্গে খানিকটা আমরা যুক্ত ছিলাম এবং সেখানে আমরা ক্ষেত্র সমীক্ষা করেছি। অযোধ্যার যে মানুষগুলো, বিশেষ করে আদিবাসী মানুষগুলো, সেখানে সংখ্যায় অনেক বেশি। অযোধ্যা যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে একেবারে ম্যাক্সিমামটাই হচ্ছে আদিবাসী। বিভিন্ন আদিবাসী আছে, ওরাও আছে, তারপরে মুন্ডা আছে, আর অধিকাংশ সাঁওতাল। সেখানে এই জঙ্গলটাকে রক্ষা করার জন্য অন্য কারো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা হচ্ছে আদিবাসীদের। এখন আপনি যেটা বললেন যে ফিফথ শিডিউলের এই যে, যদিও একটা কাউন্সিল, তার অ্যাডভাইসারি কমিটি আদিবাসীদের মধ্যে কেউ হোক, কিন্তু ধ্বংসটাকে কিছুতেই তারা এড়াতে পারবে না, কারণ ধ্বংসটাকে নিয়ন্ত্রণ করছে গভর্নর, আর গভর্নরকে নিয়ন্ত্রণ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। যে পলিসি নিচ্ছে সেই পলিসির মধ্যেই গভর্নর সেখানে করতে বাধ্য হচ্ছে। তাহলে এই ধ্বংসটাকে এড়ানোর জন্য আমরা দেখেছি বুরু বাঁচাও আন্দোলনের কর্মীরা গাছ কাটা, জঙ্গলের জড়িবুটিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা রাত পাহারা দেওয়ার জন্য গুহার মধ্যে জেগে জেগে রাত পাহারা দিচ্ছে। হঠাৎ করে সরকার দিল্লি থেকে ঘোষণা করে দিল যে ওই মানে দেউচা পাচামির তলায় রয়েছে মানে কয়লা, উৎকৃষ্ট কয়লা, আর ওপরের জমি দখল করে আছে আদিবাসীরা, সেখানে বোরিং হতে শুরু করলো। তো ওপরের জমি দখল করার যে কায়দা হচ্ছে সরকারি এই যে রুল, যে না, ওপরের জমি তুমি যাই থাকুক না কেন, ভেতরে যদি মিনারেলস থাকে তাহলে তোমাকে উচ্ছেদ হতেই হবে। অর্থাৎ কল্যাণকারী রাষ্ট্র ভাবনা গঠন করার এই যে সাংবিধানিক প্রবধান, সেটা কোথায় যেন ধ্বংস হয়ে যাচ্ছে না কাঞ্চনদা? কল্যাণকারী রাষ্ট্র তৈরি হবে কি করে যদি আমরা এই মানুষগুলো, শিকড়ে থাকা মানুষগুলোকে উচ্ছেদ করে ফেলি, তাকে সরিয়ে দিই, তাকে যে কোনো ভাবে তার জায়গা থেকে, অ্যাবোর্ড থেকে তাকে তাড়িয়ে দিই? এ দেশটাকে রক্ষা করবে কে? শরদিন্দু, খুব ভালো প্রশ্ন।
তার আগে আমি একটু আবার ওই ক্রোনোলজিতে যাই। ইন্দ্রনীল যেটা বলেছে মিশনারি ঢুকিয়ে দিল ইত্যাদি ইত্যাদি, সেইটার একটা ক্রোনোলজি। সেটা হচ্ছে প্রশাসনিক কারণে ব্রিটিশ সরকার আদিবাসী প্রধান এলাকাগুলো, সারা দেশের আদিবাসী প্রধান এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো এক্সক্লুডেড এরিয়া ঘোষণা করলো। এখনো লিস্ট পাওয়া যাবে এক্সক্লুডেড এরিয়া কোনগুলো। কারা এক্সক্লুডেড? নর্থ ইস্টের একটা বিশাল এলাকা হচ্ছে এক্সক্লুডেড। বিহারের দক্ষিণ বিহার, ছোটনাগপুর, মধ্যপ্রদেশের একটা বড় এলাকা, এগুলো সব হচ্ছে এক্সক্লুডেড এরিয়া। কারা এক্সক্লুডেড? এক্সক্লুডেড হচ্ছে মূলত, এটা একটা পলিটিক্যাল মুভ ছিল, মূলত যারা ন্যাশনালিস্ট মুভমেন্টের লোক, যারা জাতীয়তাবাদী আন্দোলন করছে, দেশের স্বাধীনতা চাইছে, তারা এই এলাকায় ঢুকলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, বিনা প্রশ্নে। কারা এক্সক্লুডেড নয়? জমিদার, মহাজন যারা চড়া সুদে টাকা ধার দেয়, এবং মিশনারি। এই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। একটু আগে নেশার দ্রব্যে গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছিল, এই হচ্ছে এক্সক্লুডেড এরিয়ার গোল্ডেন ট্রায়াঙ্গেল, যে শতাব্দীর জন্য একটা বিরাট দীর্ঘ সময় ধরে আদিবাসী এলাকাগুলো এদের হাতে ছেড়ে দেওয়া হলো। ফলে তারা যা করেছে সেটা গুছিয়ে করেছে। ঠিক আছে, আইন আদালত তো ঢুকলো, তার আগে যারা ঢুকলো তারা হচ্ছে খাজনা বাবু, খাজনা নিতে ঢুকলো। একটা উদাহরণ দিই, তুমি যে অঞ্চলটার কথা বললে সেই অঞ্চলে যে জমির ব্যবস্থা ছিল সেটা উপনিবেশের আমলের আগে কি ছিল? উপনিবেশের আমলের আগে সোজা হিসেব এই যে জমি মাপার যে ইউনিট গুলো আছে, কাঠা, বিঘে, একর ইত্যাদি, এগুলো ওই অঞ্চলে তার কোনো অস্তিত্ব ছিল না। কেউ জমি মাপতো না। তারা জানতো ওই পাথর থেকে এই গাছ পর্যন্ত আর ওই পাশে ওই যে নালা বয়ে গেছে এইটা আমাদের জমি, মাপার কোনো দরকার নেই। একটা জমি, একটা হোল্ডিং, তার নাম হচ্ছে রেক, এইটা আমাদের রেক। এবার খাজনা দিতে হবে। জমিদার বাবু আছে সেই আমলের, ও প্রাক ঔপনিবেশিক জমিদার বাবু, খাজনার কোনো রেট নেই। অনাবৃষ্টি হলে, ফসল না হলে খাজনা মকুব। যদি ভালো ফসল হয়, চাষি খুশি হয়ে জমিদারের যে কাছারি আছে সেখানে গিয়ে কিছু দিয়ে আসবে। ধরা যাক ধান তেমন হয়নি, সে দুটো ছাগল গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে থামের সঙ্গে বেঁধে দিয়ে এলো, আমি এবছর এই দিতে পারবো। সাঁওতালরা ধান চাষ করতো না, দেওয়ার প্রশ্ন নেই, তারা ঝুড়ি করে ভুট্টা নিয়ে যেত, দিয়ে আসতো, এই রাখো। আচ্ছা, এই সিস্টেমের পরে প্রথম ঢুকলো এই এক্সক্লুডেড এরিয়া, এগুলোকে এক্সক্লুডেড এরিয়া ঘোষণা করে প্রথম যারা ঢুকলো, এই বাংলাদেশ নিয়ে যারা কথা বলছেন তাদেরও বলি, পার্বত্য চট্টগ্রামও এই রকম এলাকা ছিল, স্বশাসিত, এবং যেখানেই খাজনার ব্যবস্থা ছিল না। এবং এই সময় প্রথম যারা ঢুকলো তারা হচ্ছে খাজনা বাবু। এর আগে কেউ খাজনা না দিতে পারলে তাকে বড় জোর, যদি নায়েবের মাথা গরম থাকতো, তাকে বড় জোর দুটো ধমক দিত। এখানে ইংরেজ আসার পরে এইসব এলাকায় সব থেকে কম শাস্তি হলো জেল। এদের তো ফাইন করে লাভ নেই, জরিমানার টাকা দেবে কোথা থেকে? জেলে ভরে দাও। এক সাহেব বলছেন যে তিনি যখন বিষ্ণুপুরে পৌঁছলেন প্রথম, তখন তিনি দেখলেন জেলখানায় কোনো জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, সব খাজনা অনাদায়ে লোক ভরে দেওয়া হয়েছে। এবং তাদের ভেতরে আগের যে বিষ্ণুপুরের রাজা, তার বংশধরও আছে।
সেও তার খাজনা দিতে পারেনি, সবাই জেলে আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই চাপের মুখে রেখে তার সঙ্গে সঙ্গে এই জমিদার, মহাজন এবং পাদ্রী ঢুকতে শুরু করলো। ফলে যা হবার তাই হলো। এর পরের যে ক্রোনোলজিটা সেটা হচ্ছে এই যে তারপরে স্বাধীনতা ইত্যাদির পরে সেই সিস্টেমটা বেসিক্যালি পাল্টালো না, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা সমতলের লোক, তারা মনে করলো আমরা রাজা, ইংরেজরা আমাদের হাতে রাজত্ব দিয়ে গেছে, ওরা ওই অসভ্য পাহাড়িরা ওদের যেভাবে ট্রিট করা হচ্ছিল সেইভাবে ওরা করতো, এবার আমরা করবো। তার বহু উদাহরণ আছে যে এরা কিভাবে সম্পূর্ণ ইকোলজি নষ্ট করেছে। কেউ খনি বানাচ্ছে, কেউ পাহাড়ের চাষের জমিতে বাঁধ করে ড্যাম বানিয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে জমি। একেবারে তাই। এর আগের যে হিসেবটা বলেছি, এইটা শুরু কিন্তু আবার ওই ঔপনিবেশিক কালে জঙ্গল কাটা, জমি দখল করা, এবং তার কারণ হচ্ছে শিল্পের কাঁচামাল জোগাড় করা, শহর তৈরির কাঁচামাল জোগাড় করা, যে কারণে ঝাড়গ্রামের জঙ্গল সাফ হয়ে যায়। এইটা এক এক করে হয়েছে, এবং তার ফলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওই যেটা আমি বললাম ইকোলজিক্যাল রেফিউজি, যারা উদ্বাস্তু হয়েছেন এই কারণে, কেননা তাদের বাসভূমিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার ওই একই জিনিস, সেটারও ধারাবাহিকতা। এবার প্রশ্নটা হচ্ছে যে এর আগেও আমরা চিপকো মুভমেন্ট দেখেছি, হাঁসদেও জঙ্গল বাঁচানোর মুভমেন্ট দেখেছি, একটার পর একটা মুভমেন্ট হয়েছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে যারা স্থানীয় মানুষ, যারা সরাসরি এটার ভুক্তভোগী, তিনি এটা বুঝছেন এবং বাধা দিচ্ছেন। বাকিরা কি করছে? বাকিরা এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিব্যি খেয়ে দিয়ে ঘুমোতে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এই যে এটাকে জন আন্দোলন করে তোলা যায় না যে আর একজন ইকোলজিক্যাল রেফিউজি তৈরি করতে দেব না, হবে না। আমি ইন্দ্রনীলের সঙ্গে আমি সহমত যে আপনি দেখুন দেউচা পাচামির যে গ্রামগুলো, আপনি যদি দেউচা পাচামিতে যান দেখবেন সমস্ত পাহাড়গুলোকে গুঁড়িয়ে দিয়ে ওখানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি করা হচ্ছে, প্রকৃতিকে একেবারে ধ্বংস করে দিয়ে সেখানে যে পরিমাণ ধোঁয়া, ধুলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তার ফলে ওখানে বসবাস করার মতো জায়গা নেই। এক। দুই নাম্বার হচ্ছে আদিবাসীদের মধ্যে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে, তারা বলছে যেহেতু এখন জীবন জীবিকার সমস্যা, এই পাথর ভেঙে আমাদের জীবন জীবিকা চলছে, সুতরাং খাদানগুলো বন্ধ করলে, পাথর খাদানগুলো বন্ধ করলে আমরা মারা পড়ে যাব, সুতরাং পাথর ভাঙার কাজ চলতে থাকুক, ওই পাহাড়গুলো ধ্বংস করে হতে থাকুক, বীর বুরু ধ্বংস হতে থাকুক, আমরা অন্তত খেয়ে পরে একটু বেঁচে থাকতে চাই। আদিবাসীরা তার নিজের জমিকে বোরিং করার জন্য ছেড়ে দিচ্ছে, টোপ হচ্ছে চাকরি দেব, পরিবার পিছু চাকরি দেব, এবং সেই জন্য তুমি তোমার জমিটা ছেড়ে দাও, আমরা এখানে বোরিং করে দেখতে চাই যে ওর ভেতরে মিনারেলস আছে কিনা। কি করে আপনি এড়াবেন? আমি এখানে দুটো প্রসঙ্গ বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের আদিবাসী সমাজ, মূল নিবাসী সমাজ, তাদের কাছে দুটো খুব বড় সম্পদ আছে বা ছিল, অনেকটাই হারিয়েছে। একটা হচ্ছে তার প্রাকৃতিক সম্পদ, দুই হচ্ছে তার জ্ঞান, যে এই অঞ্চলে কিভাবে বেঁচে থাকতে হয়, কোন জিনিসটা, ধরা যাক যে এই জমিতে কি চাষ করতে হয়, কোন সরকারি অফিসের কৃষি অফিসার এসে আমাকে বোঝাতে পারবে না যে আমার এই জমিটাতে কি চাষ সব থেকে ভালো হয়, কিভাবে হয়, কখন হয়, কতটা সেচ দিতে হয়। সেই জ্ঞানটা যে স্থানীয় মানুষ তার কাছেই আছে। ওরা এই দুটোকেই ক্রমশ ধ্বংস করে। ইকোলজিক্যাল রেফিউজি তৈরি
করার জন্য এই দুটোকে ধ্বংস করে। এই দুটো জিনিসের, দুটো যে সম্পদ, সেই দুটো সম্পদের আর একটা চরিত্র আছে। সেটা হচ্ছে যে প্রথমত এই যে সম্পদ, সেটা প্রাকৃতিক সম্পদ হোক এবং সেটা জ্ঞান হোক, সেইটা কিন্তু শেয়ার করা হয়, অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, এবং তার জন্য কেউ কোনো দাম চায়নি বা কেউ কোনো রয়্যালটি চায়নি। ঠিক, এই জ্ঞান আমার আছে, অতএব তুমি আমাকে পয়সা দিয়ে তবে এই জ্ঞানটা ব্যবহার করো। এগুলো সমস্ত হচ্ছে ওই সাহেব বাবু এবং ভদ্রলোকদের কারসাজি, তারা এইসব জিনিস মাথায় ঢুকিয়েছে। এবার এই যে শেয়ারিংটা বলছি, ভাগবাটোয়ারাটা, এই ভাগবাটোয়ারাটা দুভাবে হয়। এক হচ্ছে একটা মানুষ বেঁচে আছে, তার সমসময় অন্য যে মানুষ আছে তাদের সে খাবার ভাগ করে দিচ্ছে, সম্পদ ভাগ করে দিচ্ছে, এবং তার যে জ্ঞান আছে সেটা সে তাদেরও শেখাচ্ছে। এটা এক ধরনের শেয়ারিং। আর এক ধরনের শেয়ারিং হচ্ছে সময়। সেটা হচ্ছে আমি আজকে আমার কাছে যা আছে, পাথর খাদান আছে, আমি এর পাথর ভেঙে রোজগার করলাম, খেলাম, বেঁচে থাকলাম, তারপরে পাথর খাদানের পাথর শেষ হয়ে গেল, ওখানে জল ভরে দেওয়া হলো, আমার সন্তান কি খাবে? একেবারে তাই। এই যে শেয়ারিংটা, এইটা হচ্ছে ইন টাইম, যে আমি এমন ভাবে সম্পদ ব্যবহার করব যাতে আমার পরে যারা আসছে, 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ, তারাও যেন এই সম্পদ খেতে পারে, এই জমিটা ব্যবহার করতে পারে, এই জঙ্গলটা ব্যবহার করতে পারে। এইটা হলো একটা দিক। এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা মানসিকতার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আজ তুমি খাও দাও, তারপরে মরে যাও, তোমার ছেলে তোমার নাতি কি খাবে তোমাকে চিন্তা না করলেও চলবে, ও কিছু জুটিয়ে নেবে। ঠিক ঠিক। সেই যেটা হবে ইকোলজিক্যাল রিফিউজি, ওই শহরের রাস্তায় গিয়ে কুলিগিরি করবে, এবং এক সময় যার একটা বড় জমি ছিল তাকে লোকে তুই তোকারি করে একটা মাথায় একটা বোঝা তুলে দেবে, ঠিক, যে এটা বয়ে দাও, তাহলে তোমাকে আমি 50 টাকা কি 100 টাকা দেবো। একটা অসম্মানের জীবনে তাকে আমরা ঠেলে দেব। একেবারে তাই, একেবারে তাই। দুই হচ্ছে যে যখন আমি একটা উদাহরণ দিই, এদেশে বিশেষ করে ইংরেজ আসার পর থেকে, তার আগে এই ব্যাপারটা ঘটেনি। ওই যে খাজনার কথা বললাম, আমার যদি বাড়তি থাকে শস্য আমি দেব, না থাকলে এবছর দেব না। এরা জবরদস্তি করতে শুরু করলো, খাজনা কেড়ে নেওয়া। দেশে একটার পর একটা দুর্ভিক্ষ হয়েছে, এবং শুধু বাংলায় কয়েক কোটি মানুষ মারা গেছে। একেবারে তাই। এইবার আমাকে বলো, সেটা হচ্ছে যে এই যারা মারা গেছে, গ্রামে মারা গেছে, শহরে মারা গেছে, আদিবাসী এলাকায় যেখানে জঙ্গল ছিল সেখানে কতজন মারা গেছে না খেয়ে? না, একেবারে নেই। পূর্ব ভারতে আমি একটা সেমিনারে একেবারে বিশেষ করে এই প্রশ্নটা করেছিলাম, যেখানে এই বিষয়ে আলোচনা হচ্ছিল। সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে পাহাড় আছে, জঙ্গল আছে, সেখানে কোনো দুর্ভিক্ষের ইতিহাস আছে? নেই। নেই। কেন? তার কারণ হচ্ছে এই যে স্বায়ত্ত শাসন বলছি, আমি কি খাবো সেই ব্যাপারে আমার অটোনমি ছিল, কেননা আমার কাছে এই সম্পদটা আছে, আমি নিজে ঠিক করব আমি কি খাবো। শহরের লোক বলছেন গেড়ি গুগলি নাকি অখাদ্য জিনিস, হতে পারে তাদের কাছে, কিন্তু গ্রামের মানুষ, গ্রামের গরিব মানুষ বিশেষত, তাদের কাছে এটা রিচ সোর্স অফ প্রোটিন। এইটা খেয়ে মানুষ যে কায়িক শ্রম করতে পারে, ওই রুই কাতলা খাওয়ারা তার অর্ধেক কাজ করতে পারবে না, তার আগে তার জিভ বেরিয়ে যাবে, ঘাম বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে। এই সম্পদটা তার ছিল, এবং এই সম্পদটা নষ্ট করা হচ্ছে। এবং এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেব, সেটা হচ্ছে যে প্রতিটা গ্রামে কিছু বাড়তি জমি ছিল যেখানে গরিব মানুষ ছাগল চড়াতো, যেখান থেকে সে জ্বালানি কাঠ সংগ্রহ করত, এবং কিছু এজমালি পুকুর ছিল যেখান থেকে সে গেঁড়ি গুগলি সংগ্রহ করত। এবার বাবুরা, বিশেষ করে পঞ্চায়েত বাবুরা বললেন ওগুলো নাকি ওয়েস্টল্যান্ড, পতিত জমি। গ্রামের মানুষ কোনোদিন কোনো জমিকে পতিত জমি বলে না,
তারা এসে শেখালেন এগুলো পতিত জমি, ওখানে আমরা এই করব সেই করব, মৎস্য চাষ করব। পঞ্চায়েত থেকে কাউকে লিজ দিয়ে দেওয়া হলো, এবার সেখানে গেঁড়ি গুগলি আনতে গেলে লাঠি নিয়ে তাড়া করে দারোয়ান। যেখানে আগে লোকে ছাগল চড়াতো সেইখানে সামাজিক বন সৃজন করে ইউক্যালিপটাস লাগিয়ে দিয়েছে, এবং তার ফলে যেটা হয়েছে তলার জল শুধু টেনে নিচ্ছে তা নয়, ইউক্যালিপটাসের পাতা ঝরে পড়ছে এত অ্যাসিডিক যে তলায় কোনো গাছপালা হতে দেয় না, জ্বালানি সংগ্রহ যেটা হতো সেটা শেষ একেবারে, এবং ডেজার্টকে আহ্বান করা হচ্ছে। স্থানীয়ভাবে সম্পদগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। এবার ওইগুলো তো একটা দিক যেখানে আমরা সরাসরি দেখছি যে মানুষ উচ্ছেদ হয়ে যাচ্ছে, তার জল, তার জঙ্গল, তার জমি কেড়ে নিয়ে কোথাও খনি হচ্ছে, কোথাও বিশাল হ্রদ হচ্ছে, সেখানে হাইড্রো ইলেকট্রিক তৈরি হবে বলে ইত্যাদি ইত্যাদি করে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, এবং তারপরে আবার তাদেরই দোষ দেওয়া হচ্ছে যে উচ্ছেদ হয়েছিস বলে তুই আমার দিকে তেড়ে আসবি, চোখরা নিয়ে কথা বলবি। আমাদের দেশের বৈচিত্র্যটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এবং এই বৈচিত্র্যের জন্যই এই সংস্কৃতি ধার করে রেখেছি। ঠিক আছে, সেখানে যেমন সাদা আছে, কালো আছে, বাদামি আছে, সমস্ত রকমের রং আছে। একটা রং, এই রঙের যেমন আছে, ইউনিফর্মিটি বলে শব্দটা হয় না, কিন্তু স্টেটের ইউনিফর্মিটির প্রশ্নটা যেটা মেননের প্রশ্ন, এবং যেটা পরবর্তীকালে গোলওয়ালকারে লেখা আছে, সাভারকার ওই ইউনিফর্মিটির কথা বলছেন, হিন্দু ইউনিফর্মিটি। এই ইউনিফর্মিটির থেকে বেরিয়ে আসুন ভাইরা, এক হলে আমরা আছি আর কি, আর বাটেঙ্গে তো কাটেঙ্গে এই কাণ্ডটা করছে। এটা তো একটা রাষ্ট্রনীতি হতে পারে না, যেখানে একটা কল্যাণকারী রাষ্ট্রের ভাবনাই রয়েছে যে বহুজন হিতায় বহুজন সুখায়। সেইটা ধাক্কা খাচ্ছে না বর্তমান সরকার। কি করছেটা কি এই মানুষগুলোকে নিয়ে? এটা তো মানুষের দেশ, জনগণের দ্বারা রাষ্ট্র, জনগণের জন্য রাষ্ট্র। কাঞ্চনদা, সমগ্র মানব সমাজের কতগুলো মানসিক সমস্যা আছে। একটা সময় ছিল যখন মানুষ ভাবতো যে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আছে এবং চাঁদ তারা সব সূর্য তাকে ঘিরে ঘুরছে। তাকে বলা হতো জিওসেন্ট্রিজম, পৃথিবী কেন্দ্রিকতা। গ্যালিলিওকে জেলে পাঠানো হয়েছিল, কোপার্নিকাসকে মারা হয়েছিল, তার ল্যাবরেটরি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওই ধর্মান্ধরা যারা বলতো যে তারা একটিমাত্র বই পড়েছে এবং সেই বইতে লেখা আছে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে, অতএব সেই বই অনুযায়ী ওদের মারো। তারপরে আস্তে আস্তে সেটা আমাদের মাথা থেকে মুছেছে, যদিও ধর্মান্ধদের লড়াই চালু আছে, এখনো সেই বই নিয়ে তারা আমাদের পেছনে পেছনে দৌড়য়। তারপরে আরেকটি মানসিক সমস্যায় মানুষ ভুগতো, এখনো অনেক মানুষ ভোগে, সেটাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিজম। ওই জঙ্গল কেটে ফেলো, তুমি খনি টনি বানাও, সব অন্য সব প্রাণীদের মেরে ফেলো, কেননা সেইটাই আমাদের বইতে লেখা আছে যে মানুষের জন্য বাকি সবকিছুকে সৃষ্টি করা হয়েছে। তো ইকোলজিস্টরা, এনভায়রনমেন্টালিস্টরা অনেক কিছু লড়াই টড়াই করে, আমাদের মাস্টারমশাই ছিলেন তারক মোহন দাস, বই লিখেছিলেন পৃথিবী কি শুধু মানুষের জন্য, ইত্যাদি ইত্যাদি। সেটা খানিকটা কমেছে। তৃতীয় অসুখটা কিন্তু সারেনি। তৃতীয় অসুখটার নাম হচ্ছে এথনোসেন্ট্রিজম। আমি সব থেকে ভালো, আমার ভাষা, আমার ধর্ম, আমার জাতি শ্রেষ্ঠ, বাকি যারা আমাদের মতো নয় তারা অত্যন্ত খারাপ, অসভ্য, অর্বাচীন ইত্যাদি ইত্যাদি। তো তাদের দুরস্ত করতে হবে, আমাদের মতো করতে হবে। এই হচ্ছে ইউনিফর্মিটির ধারণা। ওই বাকি দুটো যেরকম বিকৃত ধারণা, জিওসেন্ট্রিজম এবং অ্যানথ্রোপোসেন্ট্রিজম, এটাও একটি বিকৃত ধারণা যে আমার ধর্মের কেতাবে যা লেখা আছে সেইটাই শেষ কথা, আমার ভাষা সব থেকে ভালো, আমি যা খাই সেটা পৃথিবীর শ্রেষ্ঠ আহার। এই এথনোসেন্ট্রিজমের অসুখটা সারাতে হবে, এবং এটা সারানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। যত অশিক্ষিত, যত কুশিক্ষিত মানুষ আছে তারা বলে
যে অন্য সব মানুষ খারাপ এবং তারা যতদিন আমাদের মতো না হবে ততদিন তাদের কোনো উদ্ধার নেই। তো এই যে বহু প্রাচীন একটি মানসিকতা, এইটা কিছু মানুষের মধ্যে সেরে গেছে, এবং যাদের সেরে গেছে তাদের আবার কিছু লোক চপার নিয়ে তাড়া করে, কাটবে বলে। ওরা ধর্মবিরোধী, সংস্কৃতি বিরোধী ইত্যাদি, তাদের কাটবে বলে তাড়া করে। এবং তাদের দু একটাকে যখন পুলিশ ধরেছে, বলেছে যে ওকে মারলে কেন? না, ও আমার ধর্মের বিরুদ্ধে বলেছে। কি বলেছে? বলছে সে তো আমি পড়ে দেখিনি, আমাকে বলা হয়েছে যে ও আমাদের ধর্মের বিরোধী, তাই ওকে মারতে গেছিলাম। এই হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ সোজা কথা হচ্ছে শিক্ষার অভাব। তো এই যে অসুখ, এইটা যদি আমরা প্রত্যেকে এটাকে একটা মিশন হিসেবে নিই, আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা প্রত্যেকে অন্তত 10টা মানুষকে এই ভুল পথ থেকে সরিয়ে আনবো। এবং ওই যে বহুত্বের কথা এক্ষুনি হচ্ছিল, যে এটাকে নৃতত্ত্বের ভাষায় বলা হয় কালচারাল রিলেটিভিজম। সেটা হচ্ছে এথনোসেন্ট্রিজমের বিপরীত, যেটা সেটা হচ্ছে কালচারাল রিলেটিভিজম। সংস্কৃতির প্রত্যেকটা ধারার, যা কিছু আমরা পৃথিবীতে দেখছি, প্রত্যেকটা ধারার একটা অর্থ আছে এবং একটা মূল্য আছে। এবং অন্য মানুষ যদি অন্যরকম করে, সেটাও সে সৃষ্টি করেছে এবং সেটা পরিবর্তিত হতে হতে আজকে এই চেহারায় এসে পৌঁছেছে। এটাকে আমরা ফেলে দিতে পারি না। তাহলে আমাদের লাইব্রেরিতে তো এত বই আছে, তা আদিবাসীদের যা জ্ঞান ভান্ডার তাদের মাথার মধ্যে আছে, সেগুলো আমরা ফেলে দিই। এই যুগের একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ নোয়াম চমস্কি বলেছেন যে পৃথিবী সর্বনাশের পথে চলেছে, কেননা আমরা নিজেদের ধ্বংস করছি এবং আমাদের বাঁচার একটা উপায়। নোয়াম চমস্কি বলছেন, একজন ভাষাতত্ত্ববিদ, আমেরিকায় বসে বলছেন, আমাদের বাঁচার একমাত্র উপায় হলো আদিবাসীদের জ্ঞান ভান্ডারের দিকে ফিরে যাওয়া, সেটা চেনা এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। যদি আমরা সেটা করতে পারি আমরা বাঁচবো, না হলে আমরা মরবো, পৃথিবীটাকে সঙ্গে নিয়ে মরবো। এইটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। যারা মনে করছেন তারা সর্বশ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ হতে পারেন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মূর্খ। সারানোয় সাহায্য করতে হবে, তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, সেই মূর্খামি সারানোয় সাহায্য করতে হবে, করে বহুত্ববাদ বোঝাতে হবে। পর্যন্ত কেউ কেউ বুঝবে না, তাদের করুণা করতে হবে যে ভাই তুমি গোল্লায় যাও, কিন্তু তুমি সঙ্গে কাউকে নিয়ে যেও না, একা একা আত্মহত্যা করো। এবং আমাদের সেই রাস্তায় ধাক্কা দিচ্ছে কিন্তু বহুজাতিক কর্পোরেটরা, ধাক্কা দিচ্ছে রাষ্ট্র, যে যাও, এগিয়ে যাও, আত্মহত্যা করো। এইটা আমাদের নিজেদের রুখতে হবে। এবং জাতিরাষ্ট্রের বিরুদ্ধে, বহুজাতিক কর্পোরেটের বিরুদ্ধে লড়াই করে তো আমরা পারবো না। আমরা আমাদের জীবনযাপনে আবার ওদের থেকে যত দূর সম্ভব দূরে থাকবো। এবং তাই যদি হয়, তাহলে ওরা যা চাইছে, ওরা চাইছে আমরা আরো বেশি করে লিথিয়াম ব্যাটারি কিনি, আমরা বলবো তোর ব্যাটারি তুই রাখ, আমি দেখবো একেবারে লিথিয়াম ব্যাটারি ছাড়া চলতে পারবো না, মোবাইল ফোনটা লাগবে, কিন্তু তার বেশি আমি কিছুতে যাব না। ঠিক ঠিক ঠিক, ওর বিজ্ঞাপন আমি শুনবো না। এইভাবে আমরা নিজেরা নিজেদের এবং আরো প্রত্যেকে, আরো যদি 10টা করে লোককে এই ভাবনায় এনে ফেলতে পারি, তাহলে পৃথিবীর অনেকটা বাঁচা রাস্তা আছে। নোয়াম চমস্কির ভাষায় আদিবাসী জ্ঞান ভান্ডারের দিকে ফিরে তাকাতে হবে। আজকে ৭৬তম সংবিধান দিবসে একটা কথাই আমাদের মাথায় আসছে, যেটা কাঞ্চনদা শেষ করলেন, টু এডুকেট, টু এজিটেট, টু অর্গানাইজ। দেখুন কাঞ্চনদা যেটা শেষ করলেন, সেই কথাটা দিয়েই এই ভারতবর্ষের একটা গতিমুখ তৈরি করে দিয়েছিলেন বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর। বি আর আম্বেদকর বলেছিলেন যে যদি শিক্ষা না থাকে, মানুষের প্রকৃত শিক্ষা যদি না থাকে, তাহলে জ্ঞানটা খুলবে না।
সুতরাং শিক্ষার মধ্যে দিয়ে তুমি এজিটেট করো মানুষকে নিয়ে, এবং এজিটেট করার পরে নিজেদের অর্গানাইজ করো কোন দিকে? কল্যাণকারী রাষ্ট্রের দিকে, বহুজন হিতায় বহুজন সুখায়।